আসসালামু আলাইকুম সবাইকে। হুমায়ুন আহমেদ নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে হিমুর হলুদ পাঞ্জাবি, মিসির আলীর রহস্যময় চশমা, কিংবা মধ্যবিত্ত নাগরিক জীবনের চেনা কিছু আবেগ, প্রেম আর বিরহ। কিন্তু আপনি কি জানেন, এই চেনা ছকের বাইরেও হুমায়ুন আহমেদের এমন এক সাহিত্যিক সত্তা আছে যা তাকে বাংলা সাহিত্যের মহিরুহদের পাশে এনে দাঁড় করায়? তিনি যখন ইতিহাস, সমাজ আর মানুষের মনস্তত্ত্বের এক বিশাল ক্যানভাস নিয়ে বসেন, তখন সৃষ্টি হয় মধ্যাহ্নর মতো এক কালজয়ী মাস্টারপিস। আজ আমরা কথা বলবো হুমায়ুন আহমেদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ, দীর্ঘ এবং মহাকাব্যিক উপন্যাস মধ্যাহ্ন নিয়ে। এটি শুধু একটা বই নয়, এটি ১৯০৫ সালের বঙ্গভঙ্গ থেকে শুরু করে ১৯৪৭ সালের দেশভাগ, অর্থাৎ প্রায় ৪ দশকের এক উত্তাল সময়ের জীবন্ত দলিল। আজ আমরা এই উপন্যাসের ভেতরে ডুব দেব, জানব এর চরিত্রদের ভেতরের আলো আঁধারি, আর বুঝব কেন এই বইটি প্রত্যেক বাঙালি পাঠকের জীবনে অন্তত একবার পড়া উচিত। গল্পের প্রেক্ষাপট পূর্ববঙ্গের নেত্রকোনা অঞ্চলের কুতুবপুর নামের এক কাল্পনিক কিন্তু অত্যন্ত বাস্তব ঘেঁষা গ্রাম। লেখক উপন্যাসের নাম রেখেছেন মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে দুপুর, যা তীব্র আলো, উত্তাপ আর একই সাথে একটা ক্লান্তির প্রতীক। এই উপন্যাসের সময়কালটাও ঠিক তেমনি। ১৯০৫ সালে যখন বাংলা ভাগ হলো, তখন থেকে শুরু করে দুটো বিশ্বযুদ্ধ, ৪০-এর দশকের ভয়াবহ দুর্ভিক্ষ বা ৫০-এর মন্বন্তর, এবং সবশেষে ১৯৪৭ সালের দেশভাগের রাজনৈতিক ঝড় কিভাবে কুতুবপুরের মতো একটা শান্ত গ্রামকে, ওখানকার সরল মানুষকে ছারখার করে দিয়েছিল, তাই এই উপন্যাসের মূল ভিত্তি। হুমায়ুন আহমেদ নিজেই এই বইয়ের ভূমিকায় লিখেছিলেন, তিনি আসলে কোনো নির্দিষ্ট মানুষের গল্প বলতে চাননি। তিনি মূলত সময়কে ধরতে চেয়েছেন, আর সেই সময়কে ধরতে গিয়ে তিনি সৃষ্টি করেছেন এমন কিছু চরিত্র যা বাংলা সাহিত্যে চিরকাল অমর হয়ে থাকবে। এবার চলুন আমরা পরিচিত হয়ে নেই এই উপন্যাসের প্রধান চরিত্র এবং এর কাহিনীর গভীরতা নিয়ে। এই উপন্যাসে কুতুবপুরের সেই মানুষদের সাথে এখন আমরা পরিচিত হব, যাদের সুখ দুঃখের মধ্য দিয়ে গল্পটা এগিয়ে যায়। প্রথমেই যার কথা বলতেই হবে, তার নাম হরিচরণ বাবু, যাকে আমরা বলতে পারি মানবতার এক নিঃসঙ্গ দ্বীপ। উপন্যাসের কেন্দ্রীয় স্তম্ভ হলেন হরিচরণ বাবু। তিনি একাধারে বিত্তশালী এবং এক পরম দয়ালু কবিরাজ। গল্পের শুরুতে আমরা এক অভাবনীয় দৃশ্য দেখি। পুকুরে এক মুসলিম শিশু ডুবে যাচ্ছিল। জাতপাত, ছোঁয়াছুঁয়ির কট্টর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হরিচরণ বাবু সেই শিশুকে বুকে জড়িয়ে বাঁচিয়ে নেন এবং তাকে নিয়ে নিজের ঠাকুর ঘরে প্রবেশ করেন। কিন্তু তৎকালীন সমাজে এই মহানুভবতা বুঝেনি। কট্টর ব্রাহ্মণ অম্বিকা ভট্টাচার্য আর প্রভাবশালী জমিদার শশাঙ্ক পালের নির্দেশে হরিচরণ বাবুকে এক ঘরে বা সমাজচ্যুত করা হয়। তার অপরাধ, তিনি জাত খুইয়েছেন। সমাজ তাকে বর্জন করলেও হরিচরণ বাবুর ভেতরের যে খাঁটি মানবতাবোধ, তা এক চুলো নড়েনি। তিনি আমৃত্যু মানুষের সেবা করে গেছেন। দ্বিতীয় যে চরিত্রের সাথে আমরা পরিচিত হব, তার নাম মৌলানা ইদ্রিস। তিনি হলেন প্রগতিশীল ধর্মের আলোকবর্তিকা। হরিচরণ বাবুর ঠিক সমান্তরালে লেখক দাঁড় করিয়েছেন মৌলানা ইদ্রিসকে। তিনি একজন সুফি ভাবাপন্ন, অগাধ জ্ঞানসম্পন্ন এবং অত্যন্ত উদার মনের মুসলিম পণ্ডিত। হরিচরণ বাবুর সাথে তার ধর্মীয় ও আদর্শিক পার্থক্য ছিল প্রচুর, কিন্তু বিশ্বাসের গভীরতায় এবং মানবতার প্রশ্নে তারা দুজনেই ছিলেন একে অপরের পরিপূরক। তাদের মধ্যকার যে নীরব গভীর বন্ধুত্ব, তা পুরো উপন্যাসের অন্যতম সুন্দর দিক। তৃতীয় যে চরিত্রের সাথে আমরা পরিচিত হব, তার নাম হচ্ছে যমুনা থেকে চান বিবি। তাকে আমরা বলতে পারি নারীর অস্তিত্বের লড়াইয়ের প্রতীক। এই উপন্যাসের সবচেয়ে ট্র্যাজিক এবং শক্তিশালী নারী চরিত্র হলো যমুনা। ভাগ্য বিড়ম্বনায় সমাজের নোংরা থাবায় পড়ে সে একসময় পতিতালয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। কিন্তু যমুনার ভেতরে ছিল এক ঐশ্বরিক কণ্ঠস্বর। নিজের প্রতিভা আর লড়াইয়ের জুড়ে সে কলকাতার বিখ্যাত ধ্রুপদী সঙ্গীত শিল্পী চানবিবি হয়ে ওঠে। পরবর্তীতে এই চানবিবি যখন আবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়, তখন প্রথাগত সমাজের মুখ চর মুখ তখন প্রথাগত সমাজের মুখে চর মেরে মৌলানা ইদ্রিস তাকে বিয়ে করে নিজের ঘরে তোলেন। এটি একটি ঘটনা তৎকালীন রক্ষণশীল সমাজের ভিত
শক্তি নাড়িয়ে দিয়েছিল। চতুর্থ যে চরিত্র, তার নাম ধনুশেক। তাকে আমরা বলতে পারি রাজনৈতিক সুবিধাবাদের প্রতীক। আর যেখানে এত ভালো মানুষ থাকে সেখানে কিছু স্বার্থান্বেষী মানুষও থাকে। উপন্যাসে ধনুশেক হলো সেই চতুর চরিত্র যে নিজের আখের গোছাতে ধর্ম, দাঙ্গা আর দ্বিজাতি তত্ত্বের আবেগকে ব্যবহার করে। কুতুবপুরের সরল মানুষদের মনে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর পেছনে এই ধনুশেকদের হাত ছিল সবচেয়ে বেশি। এবার চলুন এই উপন্যাসের আরেকটা বিষয় সম্পর্কে আমরা জেনে যাচ্ছি, সেটা হচ্ছে সংকটের আবর্ত, দুর্ভিক্ষ ও দেশভাগ। উপন্যাসের দ্বিতীয় খণ্ডে এসে গ্রামীণ ক্যানভাসটা বৈশ্বিক রূপ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাওয়া এসে লাগে কুতুবপুরে, আর তার পরপরই আসে 1943 সালের সেই ভয়াবহ দুর্ভিক্ষ, 50-এর মনন্তর। খরা আর ক্ষুধার জ্বালায় যখন কুতুবপুরের নিম্নবর্ণের নমশূদ্র ও দরিদ্র মানুষগুলো মরতে বসেছে, তখন জাতপাতের দেয়াল ভেঙে হরিচরণ বাবু নিজের ধান কারার ঘর খুলে দেন, লঙ্গরখানা তৈরি করেন। আর তাকে আড়াল থেকে অর্থনৈতিক ও মানসিকভাবে সাহায্য করেন মৌলানা ইদ্রিস ও জুলেখা নামের এক সহনশীল নারী। কিন্তু ট্র্যাজেডি হলো, মানুষ ক্ষুধার যুদ্ধ জিতলেও রাজনীতির নোংরা যুদ্ধের কাছে হেরে যায়। ব্রিটিশরা যখন ভারতবর্ষ ভাগের ঘোষণা দেয়, তখন শত বছরের যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল কুতুবপুরে, তা ধনু শেখদের উস্কানিতে ভেঙে চুরমার হতে শুরু করে। যে কুতুবপুরে হিন্দু মুসলিম একসাথে বড় হয়েছে, সেখানে সন্দেহের দেয়াল উঠে যায়। মৃত্যুর ঠিক আগে হরিচরণ বাবু এক চরম দার্শনিক সিদ্ধান্ত নেন। তিনি তার সমস্ত জমি ও সম্পত্তি জুলেখার ছেলে জহির ওরফে লাবুসের নামে লিখে দিয়ে যান। আর উপন্যাসের সমাপ্তি ঘটে সেই পুকুর ঘাটেই, যেখানে প্রথম খণ্ডে হরিচরণ বাবু শিশুটিকে বাঁচিয়েছিলেন। সময় যেন এক নিরন্তর বৃত্তের মতো ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসে। এখন আমরা চলুন সাহিত্যিক মূল্যায়ন করে আসি, কেন মধ্যাহ্ন একটি মাস্টারপিস। প্রথমে আমি আসি আমার ব্যক্তিগত মূল্যায়নে, কেন মধ্যাহ্ন উপন্যাসটি হুমায়ুন আহমেদের অন্যান্য সব বইয়ের চেয়ে আলাদা এবং শ্রেষ্ঠ। এতে আছে এক ধরনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। হুমায়ুন আহমেদ এখানে কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে উকালতি করেননি। হিন্দু সমাজের ভেতরের জাতপাত আর কুসংস্কারের অন্ধকার যেমন তিনি নিখুঁতভাবে দেখিয়েছেন, তেমনি ধনু শেখের মতো মুসলিম চরিত্রের চতুরতা ও ভণ্ডামিও আড়াল করেননি। এখানে আছে সহজ ভাষায় মহাকাব্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় বা প্রথম আলো যারা পড়েছেন, তারা জানেন ঐতিহাসিক উপন্যাস সাধারণত কতটা ভারী হয়, কিন্তু হুমায়ুন আহমেদের জাদু এখানে। তিনি এত জটিল রাজনৈতিক প্রেক্ষাপট আর বিশাল ইতিহাসকে তার সেই চিরচেনা সহজ সরল আর রসময় সংলাপে ফুটিয়ে তুলেছেন। পড়তে পড়তে আপনার মনে হবে আপনি কোনো বই পড়ছেন না, বরং চোখের সামনে কুতুবপুর গ্রামটাকে জীবন্ত দেখছেন। ঐতিহাসিক চরিত্রের ক্যামিও আছে এই উপন্যাসে। উপন্যাসের শেষের দিকে কলকাতার প্রেক্ষাপটে লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তরুণ চিত্রশিল্পী জৈনুল আবেদিনের বাস্তব চরিত্রগুলোকে যেভাবে ফিকশনের সাথে মিশিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলুন আমরা উপসংহার নিয়ে, অর্থাৎ উপসংহারে শেষ কিছু কথা বলে আমরা শেষ করি। পরিশেষে এটাই আমি বলবো, আপনি যদি হুমায়ুন আহমেদের শুধু হালকা চালের উপন্যাসই পড়ে থাকেন, তবে আপনি লেখকের আসল গভীরতার স্বাদ এখনও পাননি। মধ্যাহ্ন এমন একটা উপন্যাস যা পড়া শেষ করার পরও হরিচরণ বাবু, মৌলানা ইদ্রিস কিংবা চাঁদবিবির ভাগ্য আপনাকে বহুদিন তাড়িয়ে বেড়াবে। আপনি এক অদ্ভুত শূন্যতা এবং একই সাথে এক অপার্থিব ভালো লাগায় ডুবে থাকবেন। 5 স্কেলে আমি এই বইটিকে দেব 4.9 রেটিং, অর্থাৎ আউট অফ 5 আমি এটাকে দেব 4.9 রেটিং। আপনারা যারা মধ্যাহ্ন উপন্যাসটি ইতিমধ্যে পড়েছেন, কুতুবপুরের কোন চরিত্রটি আপনার সবচেয়ে প্রিয় ছিল তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা পড়েননি, আজই সংগ্রহ করে পড়া শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো দুর্দান্ত বইয়ের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।